হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের এসএসসি এমটি 2025-এর জন্য আবারও আরেকখানা প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। আজকে আমাদের প্র্যাকটিস সেট নম্বর কিন্তু 8 নম্বর প্র্যাকটিসের আলোচনা করব। এর আগে যে প্র্যাকটিস সেটগুলো করিয়েছি তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে। খুবই ইম্পর্টেন্ট রিসেন্ট এক্সাম রিলেটেড কোশ্চেনগুলো নিয়েই কিন্তু এই প্র্যাকটিসের আলোচনা করা হচ্ছে, ঠিক আছে। নতুন যে প্যাটার্ন হয়েছে সেই প্যাটার্নের বেস করেই প্র্যাকটিস সেটগুলো আমরা করাচ্ছি। অবশ্যই যারা আগের যে প্র্যাকটিস সেটগুলো দেখো ডেসক্রিপশানে এসএসসি এমটিএস 2025 জিকে বলে যে প্লে লিস্টটা রয়েছে, ওর মধ্যেই কিন্তু সমস্ত প্র্যাকটিস সেটগুলো রয়েছে। এছাড়া আমরা টপিক ওয়াইজ যে ক্লাস করেছি তারও প্লে লিস্ট রয়েছে। 2024-এর প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আলোচনা করছি তারও প্লে লিস্ট দেখতে পাবে। এবং 2019 থেকে 2025 পর্যন্ত বিভিন্ন এসএসসির যে সকল এক্সামগুলো হয়েছে তারও কিন্তু ক্লাস আমরা করিয়েছি, তো সেগুলোরও প্লে লিস্ট তোমরা ওখানে দেখতে পাবে। তো এক এক করে সমস্ত ক্লাস কিন্তু দেখে নেবে যারা তোমরা আমাদের চ্যানেলে নতুন রয়েছো। আর যারা ফ্রি মক টেস্ট এখনও দাওনি, অবশ্যই বলবো টেলিগ্রামে চলে যাও, ওখানে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। সেই লিঙ্ক থেকে কিন্তু মক টেস্টগুলো দেবে, ঠিক আছে। মক টেস্টগুলো অবশ্যই তোমরা দেবে, সম্পূর্ণ ফ্রিতে দিতে পারবে, যার লিঙ্ক তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রামে। তো এবার চলো দেখে নিই আজকে ক্লাসের ফার্স্ট কোশ্চেন কী রয়েছে। শোভনা নারায়ণ এই নৃত্যের কোনটির সাথে যুক্ত? বলো, কথাকলি, কত্থক, ভরতনাট্যম না হচ্ছে মোহিনীঅট্টম। এদের মধ্যে কোনটার সাথে যুক্ত শোভনা নারায়ণ? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 2, কত্থক হয়ে যাবে এখানে সঠিক আনসার। এরপরে চলে যাও 2 নম্বর কোশ্চেন। নিচের কোন রাজ্যে হাজার স্তম্ভের মন্দির অবস্থিত? কোন রাজ্যে হাজার স্তম্ভের মন্দির অবস্থিত? তামিলনাড়ু, মহারাষ্ট্র, কেরালা না তেলেঙ্গানা? সবাই কিন্তু অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার 4, তেলেঙ্গানা রাজ্যে রয়েছে হাজার স্তম্ভের মন্দির। হাজার স্তম্ভের মন্দির রুদ্রেশ্বর স্বামী মন্দির নামেও পরিচিত। এটি তেলেঙ্গানার হানামাকোন্ডা শহরে অবস্থিত। এটি ভগবান শিব, বিষ্ণু এবং সূর্যকে উৎসর্গ করা হয়। এটি কাকাতিয়া রাজবংশের গণপতি দেব, রুদ্রমা দেবী এবং প্রতাপ রুদ্রের পৃষ্ঠপোষকতায় নির্মিত হয়েছিল। এরপরে দেখো 3 নম্বর কোশ্চেন। জাতীয় আয় গণনা করার সময় উইন্ডফল লাভগুলি অন্তর্ভুক্ত করা হয় না কারণ? জাতীয় আয় গণনা করার সময় উইন্ডফল লাভগুলোকে অন্তর্ভুক্ত করা হয় না, কারণটা কি? কী কারণে? না, কারণ হচ্ছে তাদের সাথে কোনো উৎপাদনশীল কার্যকলাপ যুক্ত নেই। নেই। 4 নম্বর দেখো, কোন সংস্থাটি 2015 সালের আগে পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন ও নিয়ন্ত্রণের জন্য দায়ী ছিল? 2015 সালের আগে। সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার 4, পরিকল্পনা কমিশন। ড্যাশে অর্থ প্রদানের ভারসাম্য সংকট সমাধানের তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে বিদেশি মুদ্রার বিপরীতে ভারতীয় রুপির অবমূল্যায়ন করা হয়েছিল। ড্যাশে কবে, কত সাল? না, এটা করা হয়েছিল 1991 সালে অর্থ প্রদানের ভারসাম্য সংকট সমাধানের তাৎক্ষণিক ব্যবস্থা হিসাবে কী করা হয়েছিল? বিদেশি মুদ্রার বিপরীতে ভারতীয় রুপির অবমূল্যায়ন করা হয়েছিল। তারপর দেখো 6 নম্বর, ড্যাশ প্রকল্পটি ভারতে কোভিড-19 কারণে সৃষ্ট অসুবিধাগুলি কাটিয়ে উঠতে 5টা স্তম্ভের ভিত্তিতে ঘোষণা করা হয়েছিল। কোন প্রকল্প? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 1, আত্মনির্ভর ভারত অভিযান। নিচের কোন দেশে সিংহলি জাতিগোষ্ঠী পাওয়া যায়? সিংহলি জাতিগোষ্ঠী এটা কোন দেশে রয়েছে? নেপাল, মায়ানমার, ইন্দোনেশিয়া না হচ্ছে শ্রীলঙ্কা? সবাই করতে পারবে আশা করি। খুবই সুন্দর কোশ্চেন এবং সহজ কোশ্চেন। সঠিক অ্যান্সার অপশান নাম্বার 4, শ্রীলঙ্কায় সিংহলি জাতিগোষ্ঠী পাওয়া যায়। গান্ধী আলোনি চুক্তির ফলে ড্যাশ অংশগ্রহণ করেছিল? কোন সম্মেলনে অংশগ্রহণ করেছিল বা কোন আন্দোলনে অংশগ্রহণ করেছিল? গান্ধী আলোনি চুক্তির ফলে দ্বিতীয় গোল টেবিল সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন। তারপরে দেখো 9 নম্বর,
মিচ্ছকটিকা নাটকটি কে রচনা করেন? মিচ্ছকটিকা নাটকটি কে রচনা করেন? বলো, অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। ভান্স, অতুল, কালিদাস না হচ্ছে শূদ্রক? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 4, শূদ্রক। শূদ্রক হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে দেখো, অ্যাডহক বিচারকদের নিয়োগ করার সময় ভারতের প্রধান বিচারপতি ড্যাশের কাছ থেকে পূর্বানুমতি নেবেন? কার কাছ থেকে আগে থেকে অনুমতি নেবে অ্যাডহক বিচারকদের নিয়োগ করার সময় ভারতের প্রধান বিচারপতি? ভারতের রাষ্ট্রপতির কাছ থেকে অনুমতি নেবেন। এরপরে 11 নম্বর। তার আগে তোমরা যারা ক্লাসটাকে এখনও লাইক করোনি, তো অবশ্যই বলবো যদি ভালো লেগে থাকে এই ধরনের প্র্যাকটিস সেট, আমরা যে আগের দিনে যে প্র্যাকটিস সেটটা করেছি, খুবই ইম্পর্টেন্ট প্র্যাকটিস সেট তোমাদেরকে আলোচনা করেছি, এক্সট্রা ডিটেলস দিয়ে আলোচনা করেছি। তো সেই প্র্যাকটিস সেট বা তার আগের যে প্র্যাকটিস সেট, সমস্ত প্র্যাকটিস সেট কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অবশ্যই বলবো প্লেলিস্ট যাও, গিয়ে এক এক করে প্র্যাকটিস সেটগুলো দেখে আসো। এই ধরনের প্র্যাকটিস যদি পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো। আর টেলিগ্রামে তো অবশ্যই জয়েন হয়ে যাবে। ওখানে তোমরা বিভিন্ন নোটস, বিভিন্ন আপডেট, সমস্ত কিছু এক্সাম রিলেটেড তোমাদের আপডেট কিন্তু পেয়ে যাবে। তোমাদের এক্সামটা এবারে কিন্তু অনেক ডিলে হচ্ছে বিভিন্ন কারণে। তো কবে এক্সাম হবে সে কিছু ডেট, সমস্ত কিছু যা কিছু আপডেট আসবে অফিসিয়ালি আমরা কিন্তু ওই টেলিগ্রামে তোমাদেরকে জানিয়ে দেবো। এই জন্য টেলিগ্রামে জয়েন হয়ে যাও। আর আমাদের কাছ থেকে যদি এমটিএস 2025 যদি নোটস নিতে চাও তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। এমটিএসের ফুল কম্বো নোটস যদি নিতে চাও তার প্রাইস পড়বে হচ্ছে 199 টাকা। আর ওটা আমি শেষে বলে দেবো কী কী থাকবে না থাকবে, ওটা আমি ক্লাসের শেষে বলে দেবো তোমাদেরকে। 11 নম্বর কোশ্চেন দেখো, ড্যাশ ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটি লেখক? ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটির লেখক কি? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 1, মৌলানা আবুল কালাম আজাদ ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটির লেখক। নিচের মধ্যে কি 1874 সালে সুরেন্দ্রনাথ ব্যানার্জির সাথে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন নামে একটা সংগঠন প্রতিষ্ঠা করেন? নিচের মধ্যে কি 1878 সালে সুরেন্দ্রনাথ ব্যানার্জির সাথে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন নামে একটা সংগঠন প্রতিষ্ঠা করেন? সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার 3, আনন্দমোহন বসু। মদন সিং চৌহান, যিনি গুরুজি নামে পরিচিত, তিনি ড্যাশের একজন লোক ও সুফি গায়ক। মদন সিং চৌহান, যিনি গুরুজি নামেও পরিচিত, তো তিনি হচ্ছেন কোথাকার? ছত্তিশগড়ের একজন লোক ও সুফি গায়ক। ভারতীয় সংবিধানের কোন ধারায় উল্লেখ করা হয়েছে যে মৌলিক অধিকারের সাথে অসঙ্গতিপূর্ণ বা অবমাননাকারী আইনগুলি বাতিল হবে? কোন ধারায় উল্লেখ করা হয়েছে যে মৌলিক অধিকারের সাথে অসঙ্গতিপূর্ণ বা অবমাননাকারী আইনগুলি বাতিল হবে? এটা বলা রয়েছে ধারা 13 নম্বর ধারাটিতে বলা রয়েছে। নিচের কোনটি নীতি আয়োগের সাথে প্রতিস্থাপনের আগে ভারতের শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল? আমাদের ভারতের শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তো পঞ্চবার্ষিকীর পরিকল্পনার ফুল নোটস মানে বিভিন্ন আমরা যে টপিক এমটিএসের যে টপিকগুলো তোমাদের এক্সামে বারবার কোশ্চেন আসে, তো সেই সকল টপিক কিন্তু আমরা যে নোটসগুলো তোমাদেরকে দেবো 199 টাকায় তার মধ্যে কিন্তু থাকবে। ঠিক আছে, এই পঞ্চবার্ষিকী নোটসও রয়েছে সেখানে। তো এটা হয়ে যাবে অপশান নাম্বার 1, 12তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা 2012 থেকে 2017। তারপরে দেখো 16 নম্বর, স্তম্ভ চুক্তি বারান্দা এবং ক্ষুদ্র কক্ষগুলি নিম্নলিখিত কোন বৌদ্ধ কাঠামোর অবিচ্ছেদ্য অংশ? স্তম্ভযুক্ত বারান্দা আর হচ্ছে ক্ষুদ্র কক্ষ, এগুলো হচ্ছে অজন্তা গুহার অবিচ্ছেদ্য অংশ। 17 নম্বর, মণিপুরী নৃত্য প্রায়শই নিম্নলিখিত কোন হিন্দু দেবতা বা দেবীর জীবনের দৃশ্য চিত্রিত করে? মণিপুরী নৃত্য নিয়ে আমরা যে টপিক ওয়াইজ ক্লাসটা করেছি না, ওখানে দেখবে নৃত্যর একটা ক্লাস রয়েছে, শুধুমাত্র নৃত্য। রিসেন্ট কয়েক মাস আগে, 1 মাস হতে গেল সম্ভবত, তো ক্লাসটা করিয়ে দিয়েছিলাম এই এমটিএসের জন্যই।
ওই ক্লাসটা অবশ্যই করবে, কেন ওখানে আমরা প্রত্যেকটা আমাদের ভারতের যে শাস্ত্রীয় নৃত্যগুলো রয়েছে ডিটেলসে আলোচনা করেছি। যা আলোচনা করেছি ওর মধ্যে থেকে যদি কোশ্চেন আসে ওরই মধ্য থেকেই তোমরা পাবে, ঠিক আছে? আর ওই সকল যে ক্লাসগুলো দেখবে এবং তার পিডিএফ আমরা আমাদের এই 199 টাকা যে নোটস পারচেজ করবে তাদেরকে আমরা কিন্তু আমাদের সেই গ্রুপ রয়েছে, পেড গ্রুপ রয়েছে, সেই গ্রুপে এগুলোও কিন্তু দেওয়া হয়েছে। খুবই ইম্পর্টেন্ট ওই ক্লাসটা, অবশ্যই পারলে একবার দেখে এসো আর এটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। বলো, কোন হিন্দু দেবতা বা দেবীর জীবনের দৃশ্য চিত্রিত করে? তো এটা সঠিক অ্যান্সার হবে ভগবান কৃষ্ণ। ভগবান কৃষ্ণ হয়ে যাবে সঠিক আনসার। কে মৌলিক অধিকারের প্রয়োগের জন্য সরকারকে আদেশ ও নির্দেশ দিতে পারে? কে মৌলিক অধিকার প্রয়োগের জন্য সরকারকে আদেশ ও নির্দেশ দিতে পারে? সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট। হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট এটা কিন্তু আদেশ দিতে পারে। সরকার যখন অর্থ সরবরাহ বাড়াতে চায় তখন তা কি করে? যদি সরকার তার অর্থ সরবরাহটা বাড়াতে চায় তখন সরকার কি করবে না সরকারি বন্ড ক্রয় করে, সরকারি বন্ডগুলো ক্রয় করে। নিচের কোন বছরে মহাত্মা গান্ধীর নেতৃত্বে খেদাতে কৃষক আন্দোলন হয়েছিল? মহাত্মা গান্ধীর নেতৃত্বে খেদাতে কৃষক আন্দোলন হয়েছিল সেটা হচ্ছে 1918 সালে। 1910 সালের মধ্য ভারতে ড্যাশ বিদ্রোহ শুরু হয়। 1910 সালে মধ্য ভারতে কোন বিদ্রোহ শুরু হয়েছিল? না হচ্ছে বাস্তার বিদ্রোহ শুরু হয়েছিল। ইংরেজি উপন্যাস লিটিল ওমেন নিচের কোন লেখকের লেখা? লিটিল ওমেন এটা হচ্ছে লুইস মে অ্যালকটের লেখা লিটিল ওমেন। মেক ইন ইন্ডিয়া প্রোগ্রাম যা 2014 সালে শুরু হয়েছিল, তো এই কোশ্চেনটাও আসতে পারে মেক ইন ইন্ডিয়া প্রোগ্রাম এটা কবে শুরু হয়েছিল? 2014 সালে। ভারতে 1970 থেকে 1980 দশকে ড্যাশের মতো, কিসের মতো এটা? এটা হচ্ছে আমদানি প্রতিস্থাপন নীতির মতো। তারপরে 24 নম্বর, অজন্তা গুহার নিচের কোন নদীর বাম তীরে অবস্থিত? অজন্তা গুহা এটা হচ্ছে ওয়াঘোড়া নদীর বাম তীরে অবস্থিত। তারপরে 25 নম্বর কোশ্চেন, প্রথম রাজরাজ যিনি 985 খ্রিস্টাব্দে ক্ষমতা গ্রহণ করেছিলেন এবং দক্ষিণ ভারতের অন্যতম শক্তিশালী রাজা হিসেবে পরিচিত ছিলেন, তো তিনি ড্যাশ রাজবংশের অন্তর্গত ছিলেন? কোন রাজবংশের প্রথম রাজরাজ যিনি 985 খ্রিস্টাব্দে ক্ষমতা গ্রহণ করেছিলেন, দক্ষিণ ভারতের অন্যতম শক্তিশালী রাজা হিসেবে পরিচিত ছিলেন? তো তিনি চোল রাজবংশের অন্তর্গত ছিলেন। তো এই ছিল মোট আজকের 25খানা কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ভেবো না যে এগুলো সব যে সে কোশ্চেন, কিন্তু বাছাই করে নিয়ে আসা হয়েছে, ঠিক আছে? তোমাদের এক্সামের জন্যই বাছাই করে নিয়ে আসা হয়েছে। প্রত্যেকটা প্র্যাকটিস সেটের প্রত্যেকটা কোশ্চেন তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট। শুধুমাত্র এমটিএস নয়, এমটিএসের পাশাপাশি আপকালীন তোমাদের যে সকল কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে প্রত্যেকটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তো তাই বলবো প্রত্যেকেই ঠিক সন্ধ্যে 6:30 প্রতিদিন 6:30 আমাদের চ্যানেলে ক্লাস দেওয়া হয়, জিকে ক্লাস। তো সেই ক্লাসে কিন্তু অবশ্যই তোমরা জয়েন করবে, ঠিক আছে? তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো। সাবস্ক্রাইব করলে তাহলে আমাদের ক্লাসের নোটিফিকেশানটা তোমার মোবাইলে চলে যাবে। আর টেলিগ্রামে জয়েন করে যাও, ওখানেও ক্লাসের নোটিফিকেশান পাবে, বিভিন্ন জব রিলেটেড আপডেট পাবে, তোমাদের এক্সাম রিলেটেড আপডেট পাবে, বিভিন্ন নোটসও পাবে টেলিগ্রামে। এই জন্য বলছি টেলিগ্রামে অবশ্যই জয়েন করো। আর যে পিডিএফগুলোর কথা বলছিলাম, যে নোটসগুলোর কথা বলছিলাম সেগুলো হচ্ছে এগুলো। এই যে 4খানা স্ক্রিনে নোটস দেখতে পাচ্ছ, প্রিভিয়াস ইয়ার 2019 থেকে 24, স্ট্র্যাটেজিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ, এই 4টা পিডিএফ তোমরা ডাউনলোড করতে পারবে, ঠিক আছে? তোমরা তোমাদের মোবাইলে ডাউনলোড করতে পারবে, প্রিন্ট আউটও করতে পারবে, সেভাবেই পিডিএফগুলো বানানো হয়েছে। আর এর সঙ্গে তোমাদেরকে দেওয়া হবে, তোমরা যদি 199 টাকা পেমেন্ট করে আমাদের স্ক্রিনশট পাঠাও, তোমাদেরকে আমাদের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে এই পিডিএফগুলো টেলিগ্রামে পাবে, ওখানে তোমরা ডাউনলোড করতে পারবে, প্রিন্ট আউট করতে পারবে। আর যেটা হচ্ছে তোমাদের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে অ্যাড করে দেওয়া হবে পেমেন্টের পরে। সেখানে তোমরা আরও আদার্স যে নোটস, মানে জিকের অধ্যায় ভিত্তিক বিভিন্ন টপিক ওয়াইজ, ইতিহাস, ভূগোল, ঠিক আছে, বিভিন্ন যে টপিক, নৃত্য, তারপরে অর্থনীতি, এইভাবে অনেক টপিক রয়েছে, সেই টপিকের নোটস, কারেন্ট অ্যাফেয়ার্স 2025, ম্যাথ, রিজনিং, ইংলিশ, এগুলো নোটস তোমরা পেয়ে যাবে মাত্র 199 টাকায়।
পুরো এক্সামের আগে পর্যন্ত সমস্ত কিছু নোটস তোমরা পাবে। আর এছাড়া আমাদের আরও অন্যান্য পিডিএফ অ্যাভেলেবল রয়েছে বর্তমানে। রিসেন্ট এসএসসি এক্সামের এডুকেটিভ প্যাটার্নের উপর ভিত্তি করে যে এক্সামটা হয়েছিল, স্টেনো 2025-এর জিকে ইংলিশ দুটোই পিডিএফ অ্যাভেলেবল। তাছাড়া সিএইচএসএলের পিডিএফ রয়েছে, এনটিপিসির রয়েছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের জন্য কিন্তু জিকে পিডিএফ রয়েছে। এসএসসি জিডি 2022-25, 2022-25 2356খানা এমসিকিউ ব্যাখ্যা সহ টপিক ওয়াইজ এবং শিফট ওয়াইজ এও পিডিএফ রয়েছে। তো এই পিডিএফগুলো যদি তোমরা নিতে চাও, খুবই স্বল্প প্রাইস। জিডির পিডিএফটা পাবে তোমরা এখন 31 টাকায়, মাত্র 31 টাকায় পেয়ে যাবে জিডির পিডিএফ। তো যদি নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, মেসেজ করো, একদম স্বল্প প্রাইসের মধ্যেই পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে।